একটা সপ্তাহ বাদ দিয়ে আবার তোমাদের অনলাইনে আমি চান্স পেয়েছি, দেখি কি হয়, কতটা কী হয়। তো সদস্যতা আরও কিছুটা বাকি আছে তোমাদের, আশা করছি আজকে আমি শেষ করে দেবো। তো দেখো তোমাদের যতটা করিয়েছি আগের দিনে তো অনলাইন বোধহয় সেভাবে হয়নি, হয়তো কেটে কেটে যাচ্ছিলো বা এরকম কিছু ছিল, বা আমিও শুনতে পাচ্ছিলাম না, তো কোনো প্রবলেম ছিল হেডফোনে, তো সেই জন্য ওটা হয়নি। তো আজকে দেখি কীভাবে হয়। তো আজকে প্রথম তোমাদের দেখো একটা উপপাদ্য আমি লিখে রেখেছি, দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা, খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য এটা। দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতকে আমার বহুল প্রয়োগ আছে, প্রচুর প্রয়োগ আছে। সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। এটা আজকে আমরা প্রমাণ করবো প্রথম। ঠিক আছে, তাহলে দুটো সদস্য ত্রিভুজ তো আগে এঁকে দিতে হবে। আগে আমি ছোটো করে দুটো এঁকে দিচ্ছি। ধরো এইটা একটা ত্রিভুজ, সদস্য ত্রিভুজ তোমরা নিশ্চয়ই জানো যে দুটো ত্রিভুজ সদস্য কোণী হয়ে গেলেই তারা সদস্য হয়, বা তাদের বাহুর যদি সমানুপাতিক হয় সেক্ষেত্রেও তারা সদস্য হয়। তো আমরা এখানে কোণ হিসাবে ধরবো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এইগুলো কোণ সমান এবং এই কোণগুলো সমান। ঠিক আছে, আমি নাম দিচ্ছি মনে করো এবিসি আর মনে করো ডিইএ। তাহলে আমাকে দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হবে তাদের অনুরূপ বাহু বর্গের অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, অনুরূপ বাহু বর্গের অনুপাতের সঙ্গে সমান, এইটা দেখাতে হবে। তো দেখো আমরা এখানে কী করবো, এখানে তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমরা জানো নিশ্চয়ই একটা বাহু আর সেই বাহুর সাপেক্ষে উচ্চতাটা লাগে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা প্রয়োগ করার জন্য একটা উচ্চতা আমাদের নিতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টেনে দেবো। তো মনে করো আমরা এ বিন্দু থেকে টানছি বিসি বাহুর উপরে। তাহলে দেখো এখানে কী কী বলা আছে সেটা আমি একটু লিখে দিই। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এইটা বলা আছে যে এই কোণ, এটা হচ্ছে ডি কোণের সঙ্গে সমান, বি কোণ ই কোণের সঙ্গে সমান, আর সি কোণ এফ কোণের সঙ্গে সমান, এটা দেওয়া আছে। তো আমরা এ থেকে এর উপরে ধরে নাও এপি লম্ব টেনেছি, আর ঠিক ডি থেকে টানতে হবে, কেননা বিসি বাহুর সঙ্গে যেহেতু এ কোণ আর ডি কোণ সমান, সেই জন্য বিসি বাহুর সঙ্গে ইএফ বাহু অনুরূপ বাহু। ওই জন্য এখানে যেহেতু বিসি বাহুর উপরে লম্ব টেনেছি, এখানে ইএফ বাহুর উপরে লম্ব টানতে হবে, ডিএফ বা ইডির উপরে টানলে হবে না। ঠিক আছে, তো অনুরূপ বাহুর উপরে লম্বটা টানতে হবে। ধরে নাও এটা আমি ডিকিউ টেনেছি লম্ব, তাহলে অ্যাকচুয়ালি আমরা টেনেছি যে এখন এপি লম্ব বিসি আর ডিকিউ লম্ব ইএফ, এটা আমরা করেছি। ঠিক আছে, তো প্রথম যেটা দেওয়া আছে এই কোণ বিকোণ সমান বিকোণ ই কোণ সমান আর সি কোণ এফ কোণ সমান, সেই অনুযায়ী ত্রিভুজ দুটো সদস্য কোণী এবং সদস্য। ঠিক আছে, তাহলে এদের অনুরূপ বাহু হচ্ছে বিসি আর ইএফকেই ধরেছি আমরা, যেহেতু লম্বগুলো আমরা ওর উপরে টেনেছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখাবো কি না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিইএফ তার ক্ষেত্রফল, এদের অনুপাতটা হবে বিসি স্কোয়ার আর ইএফ স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান, অনুরূপ বাহু বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটা দেখাবো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইটা আমরা দেখাবো। দেখো এবারে কীভাবে হবে। তো অঙ্কটা যদি আমরা করিয়ে পেয়েছি এপি বিসির উপর লম্ব টেনেছি, ডিকিউ ইএফ এর উপর লম্ব টেনেছি, তার মানে অ্যাকচুয়ালি এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু বিসি ইন্টু এপি আর হাফ ইন্টু ইএফ ইন্টু ডিকিউ, এটা পাচ্ছি। তো এখন আমরা এটা দেখব যে এবি পি ত্রিভুজ আর ডিকিউ ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। দেখো তো এদের মধ্যে কি কি সমান আছে, সকলে শুনতে পাচ্ছ আমার মনে হয়। যাই হোক, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো এই যেহেতু এপি বিসির উপর লম্ব, তাহলে পি কোণটা, আর ডিকিউ যেহেতু ইএফ এর উপর লম্ব, তাহলে কিউ কোণটা এরা সমকোণ। তার মানে অ্যাকচুয়ালি দেখো এপি বি আর ডিকিউ ই এরা হচ্ছে সমান, প্রত্যেকে 90 ডিগ্রি। ঠিক আছে, তাই কোণ অনুযায়ী ওটা 90 ডিগ্রি করে আছে।
দেখো এই যে বি কোণ আর ই কোণ তো সমান আগে থেকে দেওয়া ছিল, বি কোণ সমান ই কোণ, তার মানে এবিপি কোণ আর ডিইকিউ কোণ এরাও সমান, এটা কিন্তু দেওয়াই ছিল আগে থেকে, এটা কিন্তু দেওয়া ছিল আগে থেকে প্রদত্ত, ঠিক আছে, এটা দেওয়াই আছে। ওকে, তো তাহলে দুটো করে কোণ তো সমান হয়ে গেছে, অতএব দেখো এবিপি, অতএব দেখো অবশিষ্ট আমি কি লিখব, অবশিষ্ট এই ডিইপি কোণ সমান অবশিষ্ট হচ্ছে এবিকিউ, তাই না? তাহলে আমি ডিইকিউ কোণ সমান হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারছি, আমি একবার লিখে দিচ্ছি, তুমি এটা লিখতে পারো, এরা দুটো ত্রিভুজ সদৃশকোণী এবং সেই অর্থে সদৃশ, এটা লিখতে হয়, আমি একবারে সদৃশ লিখে দিচ্ছি, এবিপি এর সঙ্গে ডিইকিউ এটা হচ্ছে সদৃশ। ওকে, তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি দেখো আমরা পাবো, দেখো এবি বাই ডিই যদি করি, অতএব এবি বাই ডিই সেটা সমান আমরা পাবো, দেখো এপি বাই ডিকিউ পাবো, এপি বাই ডিকিউ পাবো, তাই না? এপি বাই ডিকিউ পাবো। ওকে, কারণ দেখো বি কোণটা ই কোণটা সমান হয়েছে, বি কোণটা এবং ই কোণটা সমান, তাহলে এপি বাই ডি সমান আমরা এপি বাই ডিকিউ পেলাম। এরপরে একটা জিনিস দেখো, এই ত্রিভুজ এবিসি তার সঙ্গে তো ত্রিভুজ ডি এর সদৃশ, এটা তো দেওয়াই আছে, আবার এটা তো দেওয়াই আছে, এবিসি এর সঙ্গে ডি এর যে সদৃশ এটা তো দেওয়াই আছে, ঠিক আছে, এবিসি এর সঙ্গে ডি এর যে সদৃশ এটা তো দেওয়াই আছে, তাই না? তো তাহলে তাদের ক্ষেত্রে আমরা জানি দুটো সদস্য ত্রিভুজে অনুরূপ বাহুর সমানুপাতি হয়, তো তাহলে দেখো, তাহলে আমাদের এবি বাই ডিই এইটা সমান কি পাবো, বিসি বাই ই পাবো, এবি বাই ডি সমান বিসি বাই এফ, আর একটা এসি বাই ডি এফ পাবো, আমি অতটা লিখছি না, ওইটা দরকার হচ্ছে না, তার জন্য লিখছি, কিন্তু দেখো এটা তো আমরা পাবো এবি বাই ডি সমান বিসি বাই এফ, এটা তো পাবো, তাহলে দেখো এটা একটা পেয়েছি আর এটা একটা পেয়েছি। এখন আমরা যদি ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত করি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, তাহলে ক্ষেত্রফল অনুপাত করি, দেখো ওই প্রথম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসালে হাফ ইন্টু বিসি ইন্টু এপি হবে, আর এটা হচ্ছে হাফ ইন্টু ইএফ ইন্টু ডিকিউ, তাই না? হাফ ইন্টু বিসি ইন্টু এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা এপি, আর এটা হচ্ছে হাফ ইন্টু ইএফ ভূমি, উচ্চতা হচ্ছে ডিকিউ, ঠিক আছে? তাহলে এটা দেখো হাফ ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমরা পাচ্ছি বিসি বাই ইএফ পাচ্ছি, আরেকটা দেখো এপি বাই ডিকিউ পাচ্ছি। এবার দেখো মজাটা, এপি বাই ডিকিউ কত, এবি বাই ডি, এপি বাই ডিকিউ হচ্ছে এবি বাই ডি এর সঙ্গে সমান, আবার এবি বাই ডি কত, না বিসি বাই ইএফ এর সঙ্গে সমান, তাহলে এইখানে কিন্তু আমরা লিখতে পারি যে বিসি বাই ইএফ ইন্টু এবি বাই ডি, আবার দেখো সমান আবার বিসি বাই ইএফ ইন্টু আরেকটা বিসি বাই ইএফ, তাহলে এই প্রমাণ হয়ে গেল দেখো বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। এটা বলতে পারবো যদি তুমি 1 নম্বর দাও, যদি 2 নম্বর দাও, তাহলে এইখানে আমি লিখেছি এটা 1 থেকে আর এইটা হচ্ছে 2 থেকে, ঠিক আছে? তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। ভাষাটা মনে রাখবে, কথাটা যেটা বিবৃতিটা সেটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু যদি শর্ট কোশ্চেন পড়ে সেই শর্ট কোশ্চেনও কিন্তু উত্তর তোমরা দিতে পারবে। ওকে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রমাণ কিন্তু খুব একটা কঠিন নয়, খুব সহজ প্রমাণ, কিন্তু এর প্রয়োগ আছে ভালো। ওকে, এরপর আমরা একটা করাবো ঠিক একই ধরনের, আমরা করাবো যে দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের অনুরূপ মধ্যমাগুলোর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান, অনুরূপ মধ্যমাগুলোর দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। দেখো কীরকম ব্যাপার, এখানে ত্রিভুজ দুটো এরকমই থাকুক, এরকমই থাকুক, এবিসি আর ডিএফ এরকমই থাকুক, এইখানে একটা মধ্যমা আছে, তো আমরা এরকমই হতে পারি বিসি পালন করে অঙ্কিত মধ্যমা করতে পারি, আর ইএফ পালন করে অঙ্কিত মধ্যমা করতে পারি, এরকম করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ধরো এইটা হচ্ছে, আমি এটাকে নামটা এপি রাখছি আর এটা কোনো ডিকিউ আছে, মানে এখানে অ্যাকচুয়ালি
এপি আর ডিকিউ মধ্যমা, তাহলে আমি ভাষাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ মধ্যমা দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। এইটা অনুরূপ মধ্যমার দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ মধ্যমার দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেটা দেখো, সেটা হচ্ছে এই যে ত্রিভুজ এবিসি আর ডিবি এর মধ্যে যে আছে এ কোণ বি কোণ সমান, বি কোণ ই কোণ সমান, সি কোণ এফ কোণ সমান, তার মানে ত্রিভুজ দুটো সদৃশ সদৃশ করি এবং সদৃশ। তো তাহলে কি হবে, এখানে আরেকটা যেটা বলা আছে সেটা হচ্ছে এপি ও ডিকিউ যথাক্রমে ওনাদের মধ্যমা, ঠিক আছে। মানে একটা করে মধ্যমা বলেছি, আমি সবগুলোই ধরতে পারি। আমরা যদি এদিকেও একটা মধ্যমা টানি তাহলে এদিকেও টানতে হবে, মানে এসির সঙ্গে বি এর অনুরূপ বাহু, সে অনুরূপ বাহুর যে উপর অঙ্কিত মধ্যমা সেগুলোকে অনুরূপ মধ্যমা বলা হয়। তাহলে যেমন এখানে এপি ডিকিউকে নিয়েছি, সেরকম পি মনে করো এক্স ই ওয়াই টানা যেত, বা সি এল এফ এম টানা যেত, অসুবিধা নেই, আমরা সেরকমভাবে প্রমাণ করতে পারতাম। তো এখন একটা নিয়ে করলেই প্রমাণটা ব্যাপারটা হয়ে যায়। তাহলে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য কি না, প্রামাণ্য হচ্ছে এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এদের ক্ষেত্রফলের অনুপাত হবে ওই এপি স্কোয়ার আর ডিকিউ স্কোয়ারের অনুপাতের সঙ্গে। অর্থাৎ অনুরূপ মধ্যমা হচ্ছে এপি আর ডিকিউ তাদের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, এটা দেখা যাবে। ওকে, ঠিক আছে। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু স্পিডেই হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে, তাই কি? আচ্ছা, কেউ কোনো উত্তর করছে না, এটা একটা প্রবলেম। একটু রেসপন্স না পাওয়ালে আমরা বুঝতে পারি না কী হচ্ছে। যাই দেখো ব্যাপারটা কী হচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমরা দেখাব। তো এখানেও আমরা অঙ্কন করে নিচ্ছি। দেখো, আমি যদি এ থেকে এরপরে একটা মধ্যমা টানি, এই উচ্চতা টানি, মনে করো এক্স, আর এখান থেকে যদি এর উপরে একটা উচ্চতা আমরা নিই ডিওয়াই, তার মানে অ্যাকচুয়ালি অঙ্কন করেছি আমরা, অঙ্কন যেটা করেছি সেটা হচ্ছে এক্স লম্ব বিসি। ভালো করে লিখছি না, ওই শর্টে লিখে দেওয়া হচ্ছে। আর এরকম করে তো লিখলে হবে না যে অঙ্কন হচ্ছে এক্স লম্ব বিসি ডিওয়াই লম্ব এ, এরকম লিখলে হবে না। বলতে হবে এ ডি বিউ থেকে যখন বিসি এবং এর বাহুর উপর এক্স ও ডিওয়াই লম্ব অঙ্কন করা হলো, যারা বিসি আর এর বাহুকে এক্স আর ওয়াই মধ্যে ছেদ করে লিখতে হবে। যাই হোক, আমি একটু শর্টে লিখে দিয়েছি এবং ডিওয়াই লম্ব আমরা ইয়ে পেয়ে দিই, তাই না? এভাবে আমরা এটা অঙ্কন করেছি। তো এখন আমরা তো একটু আগে দেখলাম যে দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহু বর্গের অনুপাতের সঙ্গে সমান। তো এখন এখানে তো এবিসির সঙ্গে যে বি এর সদস্য বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমরা সেভাবে কোণগুলো নিয়ে নিয়েছি। তো ব্যাপারটা দেখো, আমরা যদি এবিসি এর ক্ষেত্রফল আর ডিএফ এর ক্ষেত্রফল অনুপাত বলে লিখি, তাহলে এটা লিখতে পারবো 2ABP বাই 2BQ, এটা লিখতে পারবো। দেখো এটা তোমরা ক্লাস 9-এ যে কোনো ত্রিভুজে যদি একটা মধ্যমা টানা হয় সেটা ত্রিভুজকে দুটো সমান ভাগে ভাগ করে, তাই না? তো তাহলে এপি যেহেতু মধ্যমা টেনেছি, যে দুটো ত্রিভুজ হচ্ছে এবিপি আর এপিসি, তাদের কিন্তু ক্ষেত্রফল সমান, তাদের ক্ষেত্রফল সমান এবং এক একটা ক্ষেত্রফল হবে হোল ত্রিভুজের অর্ধেক, অর্থাৎ টোটাল হচ্ছে এবিসি ত্রিভুজ তার অর্ধেক হবে, কারণ এপি হচ্ছে একটা মধ্যমা। তাহলে এপি বি ত্রিভুজের ক্ষেত্রফল আর এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, প্রত্যেকটা ক্ষেত্রফল হচ্ছে হাফ এবিসি, ঠিক আছে, হাফ এবিসি। এবারে ঠিক একইভাবে এখানে দেখো ডিকিউ মধ্যমা, তার মানে ডিকিউ এবং ডিকিউ এফ এদেরও ক্ষেত্রফল সমান এবং ক্ষেত্রফল হবে হাফ ডিএফ। তো সেই তাহলে ডিএফ এর ক্ষেত্রফল কী হবে না, ডিকিউ এর ডবল হবে, তেমনি এবিসি এর ক্ষেত্রফল হবে এপি বি এর ডবল। ওকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে তো নাকি?
আচ্ছা এবারে একটা জিনিস দেখো, যেটা এবারে এপি বি এর ক্ষেত্রফল আর আমরা করছি ডিই কিউ এর ক্ষেত্রফল। এপি বি এর ক্ষেত্রফল আর ডিই কিউ এর ক্ষেত্রফল করছি। এখন এপি বি আর ডিই কিউ কি সদৃশ? তোমাদের কি মনে হয় যে এপি বি আর ডিই কিউ সদৃশ হবে? সেটা কি বলতে পারবে যে সেটা সদৃশ হবে কিনা? বলা যাবে? দেখো একটা জিনিস দেখো, আগের দিনেই আমি করিয়েছি একটা উপপাদ্য যে দুটো ত্রিভুজ তাদের যদি একটা করে কোণ সমান হয়, সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কিন্তু এইখানে কিন্তু জটিলতাটা আছে, জটিলতাটা এইখানটাতেই আছে যে এপিবি আর ডিই কিউ তারা কি সদৃশ? যদি তারা সদৃশ হয়ে যায় তাহলে তো আগের উপপাদ্য থেকে আমাদের খুব সহজেই হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এপিবি আর এই ডিকিউ ই কে সদৃশ দেখানো, ঠিক আছে? তো সেইটা দেখো আমরা কীভাবে দেখাচ্ছি। তো তোমরা দেখো এইখানে দেখো এই কি ধরো এবিপি আর এই কি ধরো ডিই কিউ, এরকম হয়েছে। যেমন আমি পুরোটা আঁকি, এরকম ব্যাপারটা হয়েছে। তো এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান বলা ছিল, এই বি কোণের সঙ্গে এই কোণ সমান বলা ছিল। আবার দেখো এমনিতে ত্রিভুজ এবিসি আর ডি এর সদৃশ, ত্রিভুজ এবিসি ডি এর সদৃশ মানে এবি বাই ডিই সমান দেখো বিসি বাই এফ, ঠিক তো? এখন তুমি এটা তো আমি হাফ বিসি বাই হাফ এফ করতেই পারি, কেন এইটার লব এবং হরকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে হাফ বিসি বাই হাফ এফ যদি হয়ে যায়, হাফ বিসি মানে হচ্ছে বিপি আর হাফ আর ইএফ মানে হচ্ছে ই কিউ, ঠিক আছে? তাহলে এটা হবে বিপি আর এটা হবে ই কিউ, ঠিক আছে? তাহলে তুমি কি পাচ্ছ না এবি বাই ডিই সমান বিপি বাই ই কিউ পাচ্ছ, এবি বাই ডিই সমান বিপি বাই ই কিউ পাচ্ছ। এবং দেখো এই কোণগুলো সমান। আগের দিনে আমি এই উপপাদ্যটা করিয়েছি যে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান এবং সেই কোণ সংলগ্ন বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজগুলো সদৃশ। এটা কিন্তু আগের দিনে হয়েছে, আগের দিনে এই উপপাদ্যটা প্রমাণ হয়েছে যে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান এবং সেই কোণ সংলগ্ন বাহুগুলো, অর্থাৎ দেখো এবির সঙ্গে ডির যা অনুপাত, বিপির সঙ্গে ইকিউ এর অনুপাত সমান হয়ে গেছে। তার মানে দুটো কোণ বিকোণী কোণ সমান এবং তার সংলগ্ন বাহুগুলো সমানুপাতি হয়ে গেছে। তাহলেই কিন্তু আমরা বলতে পারছি যে এবিপি তার সঙ্গে ডিই কিউ সদৃশ, ঠিক আছে? এবিপি এর সঙ্গে ডিই কিউ এরা হচ্ছে সদৃশ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ। এখানে একটা 2 ক্যান্সেল হয়ে গেছে, 2 কিন্তু ক্যান্সেল হয়ে এবারে কিন্তু অঙ্কটা দেখো হয়ে যাবে। তাহলে এবিপি আর ডিই কিউ যে সদৃশ সেগুলো দেখিয়ে দিতে হচ্ছে, আমি দেখিয়ে দিয়েছি আলাদা করে, তোমরা লিখে নেবে, ঠিক আছে? কীভাবে লিখবে সেটা তো আমি বলেই দিয়েছি কীভাবে লিখতে হবে। যে এবিসি এর সঙ্গে ডিই এর সদৃশ হতে হবে এবি বাই ডি সমান বিসি বাই এফ, আর বিসি বাই এফ এর জায়গায় এই 2 করে নিচে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হাফ বিসি বাই হাফ এফ মানে হয়ে গেল বিপি বাই কিউ। অতএব তাহলে আমরা কি পাচ্ছি এখন এবিপি ত্রিভুজ আর ডিই কিউ ত্রিভুজের মধ্যে পাচ্ছি বিকোণী কোণ সমান আর তাদের সংলগ্ন বাহুগুলো সমানুপাতি, অতএব ওই দুটো ত্রিভুজ সদৃশ। এটা লিখতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ পেয়ে গেলাম। তাহলে এটি কী হবে? এদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, আমি জানি। অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান বড়, তো এই এপির সঙ্গে ডিকিউ তো অনুরূপ বাহু, তাই না? যেহেতু বিকোণ আর ইকোণ সমান, তাহলে এপির সঙ্গে ডিকিউ অনুরূপ বাহু। তার মানে আমরা এখানে কি লিখবো? এপি স্কোয়ার বাই ডিকিউ স্কোয়ার। লিখতে পারবো যেহেতু ত্রিভুজ এবিপি সদৃশ ত্রিভুজ ডিই কিউ, তাহলে অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। আমরা দেখে নিলাম এইখানে হলো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান, কিন্তু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সাপেক্ষে কি হবে না এবিসি এর ক্ষেত্রে এপিটা হচ্ছে তার মধ্যমান, ডিএফ এর ক্ষেত্রে ডিকিউ হচ্ছে তার মধ্যমান। অতএব দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের মধ্যমান দৈর্ঘ্যের অনুরূপ মধ্যমান দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। অনুরূপ মধ্যমান, এটা কিন্তু অনুরূপ মধ্যমান কথাটা বলতে হবে, যে কোনো মধ্যমান। হ্যাঁ, একটা ডিসির উপরে মধ্যমান আনলাম আর একটা ডিএফ এর উপরে নামলাম, সেক্ষেত্রে হবে না। ডিসির উপরে নামলে এফ এর উপরেই নামবে, এসির উপরে নামলে ডিএফ এর উপরেই নামবে, আবার এবির উপরে মধ্যমান নামলে ডির উপরেই মধ্যমান নামবে, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো
যে দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের অনুরূপ মধ্যমার দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান। এগুলো কিন্তু তোমাদের একটাও বলতে গেলে তোমাদের বইতে নাই, বইতে কিন্তু এগুলি একটাও নেই, শুধু ওইটা আছে যেটা থেকে আমি এটা দেখালাম যে এবিপি আর ডিএকিউ সদৃশ, ওইটা তোমাদের বইতে আছে কিন্তু প্রমাণটা তোমাদের পরীক্ষায় পড়বে না, কারণ সিলেবাসে নেই, কিন্তু এর প্রয়োগমূলক অনেক অঙ্ক হয়, সেই জন্যই এগুলো দেখাচ্ছে। ওকে, প্রয়োগমূলক কিন্তু অঙ্ক আছে, শর্ট কোশ্চেন থাকতে পারে, সেই জন্যই দেখানো হচ্ছে। ওকে, এরপরে দেখো আরও গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, খুব ভালো উপপাদ্য একটা করাচ্ছে, খুব ভালো, আরও খুব ভালো একটা উপপাদ্য করাচ্ছে। দুটো সদস্যদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। অন্তর্ব্যাসার্ধের ব্যাসেরও বলতে পারবো না, ব্যাসার্ধের অনুরূপ তাদের অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, তাদের অন্তর্ব্যাসার্ধ অনুরূপ করতে হবে না, অন্তর্ব্যাসার্ধ একরকমই হয়, দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান, এখানে আর বর্গের হবে না, অনুপাতের সঙ্গে সমান হবে, এইটি হবে। ঠিক আছে, দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অন্তর্ব্যাসার্ধের একটু আমি অন্যরকমভাবে লিখে ফেলেছি, এটা এরকম নেই, দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নেই, দুটো সদস্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে লিখতে পারবো, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান লিখতে পারো, আর না হলে লিখতে হবে দুটো সদস্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের, একটু ভুল হয়েছে, ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতে লিখে দিচ্ছি আমি, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত তাদের অনুপাপন অনুপাতের সঙ্গে সমান, তাদের অনুপাপন অনুপাতের সঙ্গে সমান, অনুরূপ বাহু দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান, দৈর্ঘ্যের অনুপাতের সমান, এটা যদি দৈর্ঘ্যের বর্গ নয়, দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। যদি অন্তর্ব্যাসার্ধের বলা হয় ক্ষেত্রফল দিয়ে, তাহলে অন্তর্ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান, কিন্তু এখানে হচ্ছে দুটো সদস্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান, এটি দেখা যায়। এটি কিন্তু আমরা এইভাবে দেখাতে পারি। কীভাবে দেখাতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের 9-এ একটি জিনিস করানো হয়েছিল, তোমাদের মনে আছে কি না জানি না, আমি একটু বলে রাখি। এইরকম ব্যাপার, মনে করো এর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ করে যাবে, মনে করো এটা কিন্তু ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ কত? যে কোনো ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের একটা ফর্মুলা তোমাদের 9-এ করানো হয়েছিল। সেই ফর্মুলা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ যদি আর ধরি, অন্তর্ব্যাসার্ধ যদি আর ধরি, আর সমান এইরকম একটা সূত্র ডেল্টা বাই এস তোমার করানো হয়েছিল, আর সমান ডেল্টা বাই এস, এটা করানো হয়েছিল। ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এসটা হচ্ছে তার অর্ধ পরিসীমা, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল আর তার অর্ধ পরিসীমার অনুপাতের সঙ্গে সমান, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। ঠিক আছে, এটি হচ্ছে একটা ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের সূত্র। ওকে, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা। এবারে এরপরে দেখো এই সূত্রটি আমরা কাজে লাগাবো। এরপরে ব্যাপারটা দেখো, যদি আমি ছবি আঁকি, তাহলে মনে করো এটি একটি এবিসি ত্রিভুজ, এটি মনে করো ডিএফ ত্রিভুজ, বা পিকিউ আর দিচ্ছি সবসময়, আচ্ছা এই ডিএফ দিচ্ছি সুবিধা হবে, কারণ এখানে আরের ব্যাপার থাকে। এবং মনে করো এই কোণের সঙ্গে ডি কোণ সমান, বি কোণের সঙ্গে ই কোণ সমান, আর সি কোণের সঙ্গে এফ কোণ সমান, এরকমই আছে। মানে এ কোণ ডি কোণ সমান, বি কোণ ই কোণ সমান, আর সি কোণ এফ কোণ সমান। তার মানে দেখো ত্রিভুজগুলো সদৃশ, এটা তো কোনো অসুবিধা নেই। আমাদের দেখা যাবে এই দুটো সদস্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের অনুপাত, আর লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এর
অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2, এটা বলতে R1 R2 দুটোর ক্ষেত্রে তো আর ধরা যাবে না, দুটোর একটার ক্ষেত্রে R1 ধরলাম আর একটার ক্ষেত্রে R2 ধরলাম। তাহলে দেখো অতএব এটা তো অবশ্যই যে R1 সমান অ্যাকচুয়ালি দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডিভাইড বাই তার অর্ধপরিসীমা, সেটা আমি S1 ধরলাম। আর R2 সমান হবে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল ডিভাইড বাই তার অর্ধপরিসীমা, সেটা আমি S2 ধরলাম। এখানে লিখে দিচ্ছি যেখানে S1 ও S2 যথাক্রমে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর অর্ধপরিসীমা সেমি পেরিমিটার, অর্ধপরিসীমা বলা হয় সেমি পেরিমিটার। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা সদস্য ধরেই নিয়েছি, দুটো ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ ধরেছি R1 R2। তাহলে R1 সমান আমরা এরকম পাবো, R2 সমান এরকম পাবো। আমি একটু আগে লিখলাম R1 R সমান ডেল্টা বাই S হয়, ডেল্টা মানে ত্রিভুজটার ক্ষেত্রফল, তো সেভাবে লেখা হয়। তার মানে R1 আমি এই ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ ধরছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই তার অর্ধপরিসীমা লিখে দিচ্ছি আমি। S1 হচ্ছে ABC এর অর্ধপরিসীমা। তেমনি R2 কী হবে, ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বাই তার অর্ধপরিসীমা, সেটা S2। S2টা হচ্ছে ত্রিভুজ DEF এর অর্ধপরিসীমা। এই হলো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি দেখাবো কি না, দেখাবো ABC এর অর্থাৎ R1 বাই R2 এইটা দেখাবো। এই R1 বাই R2 এইটা সমান আমরা দেখাবো AB বাই DE সমান BC বাই EF সমান AC বাই DF। এইটা কিন্তু দেখাবো, এইটাই কিন্তু দেখাতে হবে, এইটাই দেখাতে হবে যে তাদের অন্তর্ব্যাসার্ধের অনুপাত তাদের অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান। এখানে কিন্তু ক্ষেত্রফল দিয়ে বলছি না, ক্ষেত্রফল বললে আলাদা বলতে হবে, সেটা আমি বলছি তো, সেটা আমি পরে বলছি। দেখো এবারে দেখো কি ব্যাপারটা হচ্ছে। দেখো তাহলে আমরা দেখাবো R1 বাই R2 যে এইটি দেখাবো। হ্যাঁ না সরি হ্যাঁ অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান এটা দেখো, ঠিকই আছে, অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান এটাই দেখো। এবার দেখো আমরা তো এখানে জানি যে ত্রিভুজ ABCর সঙ্গে ত্রিভুজ DEF সদৃশ, তাই না? এটা কিন্তু জানি দেওয়াই আছে। তাও আমরা জানি যে AB বাই DE সমান BC বাই EF সমান AC বাই DF, এটা জানি। আবার দেখো তোমরা অনুপাত সমানুপাতে সংযোজন নিয়ম করেছো, অ্যাডেন্ডম বা সংযোজন নিয়ম করেছো, তোমরা জানো এগুলোকে সংযোজন করে দেওয়া যায়, কিছু দিয়ে গুণ করেও করে দেয়, আবার সরাসরি সংযোজন করে দেয়। AB প্লাস BC প্লাস AC বাই DE প্লাস EF প্লাস DF করে দেয়। সেটা যদি আমি করে দিই তাহলে দেখো AB প্লাস BC প্লাস AC বাই করতে পারো হাফ AB হাফ BC হাফ AC ডিভাইড বাই হাফ DE হাফ EF প্লাস হাফ DF, এটা করতে পারো, তাই না? এটা কিন্তু করতে পারো। অর্থাৎ এগুলোকে সব ওই 2 দিয়ে ভাগ করে উপর নিচে লবকে 2 দিয়ে ভাগ করে তারপরে সংযোজন করে দেওয়া। এটা কিন্তু সংযোজনের নিয়ম, সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে? হাফ দিয়ে গুণ 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 এভাবে করে সংযোজন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সমানুপাতের প্রয়োগগুলো জানো। দেখো তো এবারে উপরটা দেখো কি হয়েছে, হাফ ইন্টু AB প্লাস BC প্লাস AC, মানে তিনটে বাহুর ত্রিভুজের সমষ্টি বাই 2, সেটা তো অর্ধপরিসীমা। তার মানে কি এটি হচ্ছে S1 আর নিচেরটা কত S2, ঠিক আছে? S1 বাই S2, ওকে। এরপরে ব্যাপারটা দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম যে AB বাই DE সমান এটা পেয়ে গেলাম। এবার তোমাকে R1 বাই R2টা ওইটা দেখাতে হবে। তাহলে R1 বাই R2 আমরা কি পাবো? R1 বাই R2 সমান অ্যাকচুয়ালি দেখো ডেল্টা বাই মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই S1 ডিভাইড বাই ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বাই S2, ঠিক তো? এরপরে দেখো এটা কি হচ্ছে, তাহলে ABC বাই DEF তো একটা হচ্ছে,
যদি ফার্স্ট ইন্টু লাস্ট আর সেকেন্ড ইন্টু থার্ড এটা করি, এটা ইন্টু এটা ডিভাইড বাই এটা ইন্টু এটা, তো হয়। তাহলে এইটু দেখো S2/S1 হয়ে যাচ্ছে, এইদিকে আবার একটা হচ্ছে ABC/DE আর একটা হচ্ছে S2/S1। তোমরা তো জানো দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটা জানো। তাহলে দেখো এইটি কি না, এটা হচ্ছে AB²/DE²। আবার দেখো S2/S1, S1/S2 হচ্ছে AB/D, তাহলে S2/S1 কত হবে? DE/AB হবে। কিন্তু দেখো DE/AB হলো, এবার একটা করে কেটে যাবে, ডি একটা ক্যান্সেল হয়ে যাবে, এবি একটা ক্যান্সেল হয়ে যাবে, সমান দেখো হয়ে গেছে AB/D। বুঝতেই পারছো AB/D মানে আরো বাকি দুটো হবে, BC/DF হবে, SC/DF হবে। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? অতএব দেখো R1/R2 সমান AB/D সমান BC/DF সমান AC/DF। ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান, এভাবে বলতে পারি। আমি বলতে পারি দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের তাদের অন্তর্ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান বলতে পারি। অথবা বলতে পারি তাদের অর্ধপরিসীমার বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটাও বলতে পারি। তাদের মানে দুটো সদস্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অর্ধপরিসীমার বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটাও কিন্তু বলতে পারি। ঠিক আছে? আমরা একটা জিনিস দেখিয়েছি, দুটো সদস্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। এখান থেকে তোমরা নিজেরাই আরও দুটো নিজেরাই করে নিতে পারো। ঠিক আছে? খুব ভালো এটা উপপাদ্য, খুব ভালো উপপাদ্য। অনেক কঠিন কঠিন অঙ্ক থাকে, সেই কঠিন কঠিন অঙ্ক কিন্তু এই ফর্মুলা জানা থাকলে, মানে এই উপপাদ্যটা যদি তোমার বিবৃতিটা মনে থাকে, তাহলে তুমি সহজেই প্রয়োগ করে দিতে পারবে এবং সহজেই অঙ্কটা। ঠিক আছে? কোনো প্রবলেম নেই। ওকে, এরপর দেখো, এরপরে আমরা একটা অঙ্ক করব। এবারে একটা অঙ্ক করছি, এগুলো অ্যাকচুয়ালি উপপাদ্য টাইপের হলো। এবারে একটা অঙ্ক করছি। সবাই যারা যোগ দিয়েছ, আমি জানি না কতজন যোগ দিয়েছো, আমি ঠিক জানি না। অ্যাকচুয়ালি না তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, পিছনে আমি পিছনে ক্যামেরার পিছনে আছে, সেই জন্য আমি দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিনের পিছনে আছি, সেই জন্য আমি তোমাদের দেখতে পাচ্ছি তুমি কতজন আছো। হ্যাঁ, যদি বুঝতে না পারো একটু আনমিউট করে বলবে, কারণ আমার কাছে আমার হেডফোন আছে, তো আমি শুনতে পাবো। কিন্তু একটু যদি বলো যে কোথাও বুঝতে পারছো না, সেই জায়গাটা যদি বলো, তাহলে